এই আবির, আর কত ঘুমাবি? এবার উঠ, সকাল হয়ে গেছে। মা তুমি যাও, আমি উঠছি। মা আর কিছু না বলে চলে গেল, আর আমিও পরে উঠে চলে গেলাম ফ্রেশ হতে। এখন আপনাদের ফ্রেশ হতে হতে আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আবির আহমেদ, লেখাপড়া শেষ করে শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করছি। আর আজকে আমার প্রথম দিন হতে চলো শিক্ষকতার। আর আমার একটা ছোট বোন আছে, নাম রিথি। ও আবার নবম শ্রেণীতে পড়ে। বাবা মা আর আমার এই ছোট বোনটা নিয়ে আমার সুখী পরিবার। আমার বাবা একজন রিটায়ার প্রাপ্ত প্রধান শিক্ষক, আর তাই আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বড় হয়ে একজন শিক্ষক হব। আজ আমার সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। আপনাদের সাথে পরিচয় দিতে দিতে আমি রেডি হয়ে গেছি। আমি রেডি হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। আমি গিয়ে তাদের সাথে বসলাম নাস্তা খাওয়ার জন্য। তখন আব্বু বলল, আবির, আজকে তোমার শিক্ষকতা জীবনের প্রথম দিন, তা কেমন লাগছে? অনেক খুশি লাগছে আব্বু, যে বলে বোঝাতে পারবো না। আবার একটু ভয়ও করছে যে প্রথম দিন কেমন জানি হয়। প্রথম একটু অন্যরকম লাগবে, তাতে ভয়ের কিছু নেই। তোমরা সবাই দোয়া করো আমার জন্য। আবির, তোমার শিক্ষকতা জীবন শুরু হবার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ আব্বু বলো, তার জন্য আবার পারমিশন নিতে হবে নাকি? আবির, শিক্ষা জীবন আর শিক্ষকতার জীবন দুটোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে। শিক্ষকতা অনেক বড় আর সম্মানের একটি পেশা, যা মানুষকে আলোর পথ দেখায়। আমি আমার জীবনের বেশিরভাগ সময় এই সম্মানের পেশায় পার করে দিয়েছি, আর আমার এই শিক্ষকতা জীবনের এক বিন্দু পরিমাণ দাগ লাগতে দিইনি আমার শিক্ষকতায়। আর তাই আমি তোমাকে বলছি, জীবনে কখনো এমন কোনো কাজ করবে না যার জন্য শিক্ষকতা নামে মহান পেশায় কোনো দাগ লাগে। আর এখনো এমন কিছু করো না যাতে তোমার জন্য সমাজে আমার মাথা নিচু হয়। আমি আগে থেকেই জানতাম শিক্ষকতা একটা মহান পেশা, কিন্তু এখন আব্বুর কথা শুনে এই পেশার প্রতি সম্মান আর শ্রদ্ধা দুটোই 1000 গুণ বেড়ে গেল। তখন আমি বললাম, আব্বু, আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে শিক্ষক হব। আর আপনার কাছ থেকে দেখেছি এই পেশাটা কতটা সম্মানের, তাই কখনো এমন কোনো কাজ করব না যাতে এই মহান পেশায় কখনো দাগ লাগে। তোমার উপর আমাদের সেই ভরসা আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম বাইক নিয়ে। আমার সাথে আমার ছোট বোনও যাচ্ছে, তাকে সামনের স্কুলে নামিয়ে দেব। তখন আমার বোন রিধি বলল, ভাইয়া, তোমাকে একটা কথা বলি। বল, কি বলবি? ভাইয়া, তোমাকে দেখে মনে হয় না তুমি একজন কলেজের টিচার। তাহলে আমাকে দেখে কি মনে হয়? এমনিতেই এত কম বয়সে কলেজে টিচার হয়ে গেছো, তার উপর যেভাবে স্টাইল মেরে যাচ্ছ, দেখে মনে হয় তুমি নিজেই ক্লাস করতে যাচ্ছ। দেখো, কলেজের মেয়েরা তোমার প্রেমে না পড়ে যায়। বেশি পাকা হয়ে গেছিস তাই না? এত পাকা কোত্থেকে কথা শিখলি তুই? আমার কি, আমি তো যা সত্যি তাই বললাম। হয়েছে, আপনারা আমাকে নিয়ে তো সত্যি বলতে হবে না, এখন আপনি আপনার চিন্তা করেন। তারপর রিধি করে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসি। কলেজে এসে বাইকটা পার্ক করে কলেজের চারদিকটা একবার চোখ বুলিয়ে নিলাম। তারপর আমি অফিসের দিকে যেতে লাগলাম। আর এমন সময় পিছন থেকে কি একজন ডাক দিল। আমি পিছনে ফিরে দেখি কয়েকটা মেয়ে একসাথে দাঁড়িয়ে আছে। আমি তাদের দিকে তাকাতেই একটা মেয়ে, এই ছেলে, এদিকে আসো। আমি কিছু না বলেই তাদের সামনে আসলাম। আর তাদের সামনে আসতে মেয়েটা, কি কলেজে নতুন নাকি? নতুন, কিন্তু আমি আর কিছু বলতে না দিয়ে মেয়েটা আবার বলল, নতুন কলেজে আসলে বড়দের সালাম দিতে হয়, সেটা কি মনে নেই নাকি? সবার সামনে কান ধরিয়ে মনে করিয়ে দিব। সালাম দাও বলছি। মেয়েটার কথা শুনে তার সাথে সব মেয়েগুলো হাসতে থাকে। তখন আর কিছু বললাম না, দেখি ওরা কি করে। তখন আমি সরি, আর হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার কথা শুনে সবাই আবার হাসতে থাকে। তখন ওই মেয়েটা বলল, এখন থেকে সব সময় আমাকে দেখলে সালাম দিয়ে চলবে, না হলে কলেজ থেকে বের করে দিব। আমার বাবা হলো এই কলেজের প্রিন্সিপাল, মনে থাকে জানো? এতক্ষণে আসল কারণ বুঝতে পারলাম। এই যে মেয়ে সাহস পায় কোথায় যে এভাবে কথা বলে। আমি আর কিছু না বলে স্যারের অফিসে চলে আসি। তারপর আমাকে সব স্যারদের সাথে পরিচয় করে দেয় আমাদের প্রিন্সিপাল স্যার। আর হ্যাঁ, আমি কলেজে ইংরেজি বিভাগে শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। তখন প্রিন্সিপাল স্যার বলেন, আবির, চলো তোমাকে তোমার ক্লাসের শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেই। জি স্যার, চলেন। তারপর আমাকে নিয়ে প্রিন্সিপাল স্যার ইন্টার সেকেন্ড ইয়ার ক্লাসে যায়। আর আমি ক্লাসে আসতে দেখি যে কয়েকটি মেয়ে একসাথে মিশে আমার সাথে ফাজলামি করছিল, সবগুলো বসে আড্ডা দিচ্ছিল। আর তখন প্রিন্সিপাল স্যার, স্টুডেন্টরা সবাই এদিকে লক্ষ্য করো। প্রিন্সিপাল স্যারের কথা শুনে সবাই যে যার জায়গায় সুন্দর করে বসে পড়ে। তখন স্যার বললেন, ডিয়ার স্টুডেন্ট,
ইনি হচ্ছেন তোমাদের নতুন শিক্ষক আবির আহমেদ। আজ থেকে তোমাদের ইংলিশ ক্লাসটা আবির করাবে। আশা করি তোমরা সবাই তার পাঠদান উপভোগ করবে। আর আবির, তুমি তোমার স্টুডেন্টের সাথে পরিচিত হয়ে নাও। আশা করি তোমারও ভালো লাগবে তাদের পড়াতে। কথা বলে প্রিন্সিপাল স্যার ক্লাস থেকে বেরিয়ে গেলেন। তখন আমি মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখি সবকটা মেয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, যে কোনো সময় চোখ খুলে হাতে চলে আসতে পারে। আর তখন আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আমার কথা শুনে সব স্টুডেন্টস, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। এখন আমি তোমাদেরকে আমার পরিচয়টা বলি। যদিও প্রিন্সিপাল স্যার একবার বলেছে, তবু আমি আরেকবার বলি। আমি হলাম আবির আহমেদ। ঢাকা থেকে ইংলিশে মাস্টার্স করে এখন তোমাদের এখানে নতুন শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। লেটস অল অফ ইউ এনজয় মাই টিচারিং। আশা করি তোমরা সবাই আমার শেখানোটা উপভোগ করবে। এখন তোমরা সবাই আমাকে যা যা পরিচয় দাও। আমার কথা শুনে সবাই এক এক করে নিজের পরিচয় দিচ্ছে। অবশেষে আসলো তাদের পালা, যারা আমার সাথে দুষ্টুমি করেছিল। তখন আমি তাদের বললাম, তো আপনাদের পরিচয়টা একটু দেন তো দেখি। আমার কথা শুনে 5 জন মেয়ের মধ্যে 4 জন মেয়ে মাথাটা নিচু করে ফেললো। কিন্তু তাদের নেতা মানে আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে দেখি আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। ওকে দেখে মনে হয় না যে আমাকে দেখে ওর ভিতরে কোনো প্রকার ভয় কাজ করছে, কিন্তু সত্যি বলতে ও যেভাবে আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে, তাতে আমার ভিতরে একটা ভয় কাজ করছে। তখন আমি বললাম, এই মেয়ে দাঁড়াও। আমি দাঁড়ানোর কথা বলতে মেয়েটা দাঁড়িয়ে গেল। তখন আমি বললাম, নাম কি তোমার? নাম বলো। আমার নাম হলো রাত্রি রহমান। আমি আর ওর কাছে কিছুই জানতে চাইনি, কারণ ওর নাম বলার ভাব দেখেই আমার বাকি সব জানা হয়ে গেছে। তারপর রাত্রিকে বসতে বলে বাকি 4 জনের নাম জিজ্ঞাসা করি, আর খুব সুন্দর করে নিজের নামও বলে দেয়। তাদের 4 জনের নাম হলো লামিয়া, আনিসা, তন্নি আর তয়া। তারপর আমি তাদের সাথে পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করি, কারণ প্রথম দিন বইয়ের পড়া চাইতে বেশি ইম্পর্টেন্ট হলো শিক্ষার্থীদের নিজের একটা সম্পর্ক তৈরি করা। আর তাদের সবাইকে দেখে মনে হলো সবাই আমার কথা খুব সহজেই বুঝতে পারছে। ওই দিনের মতো ক্লাসটা ওভাবেই শেষ করে আমি স্টুডেন্টের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি অফিস রুমে। আমি ক্লাস করে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই পিছন থেকে কে যেন ডাক দিল। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি লামিয়া আমাকে ডাকছে। তখন আমি বললাম, লামিয়া, তুমি কিছু বলবে? স্যার, আমি সত্যিই খুব সরি। আর আমরা বুঝতে পারিনি যে আপনি আমাদের টিচার। তাহলে কখনো এমন করতাম না। আরে ঠিক আছে, আমি কিছু মনে করিনি, কিন্তু অন্য কারোর সাথে এমন করো না, এতে তোমাদের সবাই খারাপ বলবে। সত্যি স্যার, আপনি আমাদের ক্ষমা করে দিয়েছেন। আমরা আর কখনো এমন করব না। আচ্ছা ঠিক আছে, এখন ক্লাসে যাও। একথা বলে আমি যখন আবার সামনের দিকে হাঁটা দিলাম, তখন পিছন থেকে লামিয়া আবার বলল, স্যার, আপনার সাথে কথা শেষ হয়নি, দাঁড়ান স্যার। লামিয়ার কথা শুনে আবার দাঁড়ালাম। আমি আর পিছন ফিরে বললাম, এখন আবার কি কথা? বললাম তো আমি কিছু মনে করিনি। স্যার, আমি কিছু বলবো না। রাত্রি আপনাকে কিছু বলতে চাই স্যার। রাত্রি নামটা শুনে বুকের ভিতর ধরফড়িয়ে উঠল আমার। কে জানি মেয়েটির কথা বলা আর তাকানো দুটোতেই আমার ভিতরে একটা ভয় কাজ করে। তখন আমি বললাম, কেন, রাত্রি আবার কি বলবে? আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিছি। স্যার, রাত্রির মনে হয় আপনার কাছে পার্সোনালি ক্ষমা চাইবে। কোথায় রাত্রি? স্যার, আসেন আমার সাথে। রাত্রি ওই ক্লাসরুমে দাঁড়িয়ে আছে। আমি কিছু না বলে লামের সাথে যেতে লাগলাম, কারণ যেহেতু বলেছে ক্ষমা চাইবে, তাতে আমার ভয়ের কিছুই নেই। তারপর লামি আমাকে একটা ক্লাসরুমের দিকে নিয়ে আসে, আর আমি এসে দেখি রাত্রি একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। আর আমাকে দেখি চেয়ার থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ায়। তখন আমি বুকে একটু সাহস নিয়ে রাত্রিকে বললাম, দেখো, এবার যা করার করছো তার জন্য আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিছি, সাথে তোমাকেও ক্ষমা করছি, কিন্তু নেক্সট টাইম যেন এমন আর না হয়, তাহলে কিন্তু আর ক্ষমা করবো না। আমি ভেবেছি আমার কথা শোনার পর রাত্রি আমাকে সরি বলবে, কিন্তু রাত্রি যেটা বললো তাতে আমার জ্ঞান হারানোর উপক্রম। কারণ রাত্রি তখন বলল, আপনাকে ক্ষমা করতে কে বলেছে? আমি কি বলেছি যে আমি আপনার সাথে বেয়াদবি করছি, আমাকে মাফ করে দেন? তাহলে যেখানে আমি আপনার কাছে ক্ষমাই চাইনি, সেখানে আপনি আমাকে কি ক্ষমা করবেন? লামিয়া বলল, তুমি নাকি বলেছো আমার কাছে ক্ষমা চাইবে, তাই আমাকে এখানে আসতে বললো। আপনাকে এখানে আমি মিথ্যে বলে আনছি, আর আপনার সাথে এখানে ক্ষমা চাইতেও আসিনি আমি। তাহলে কেন ডাকছো? আমি বরং চলে যাই। আর সকালে আপনার সাথে যা হয়েছে তা যদি আপনি আমার আব্বু মানে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন দেন, তাহলে আপনাকে আমি দেখে নিব। আর আমার রাগ সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তাই আপনাকে বলছি সবসময় চুপ থাকবেন।
আর আমার সাথে এত টিচার টিচার ভাব দেখাবেন না। এখন যান এখান থেকে। রাত্রির কথা শুনে আমার ছেড়ে দে মা, খাইন্দা বাঁচি অবস্থা। আমি তো এক প্রকার দৌড় দিয়ে সেখান থেকে চলে আসি স্যারদের অফিস রুমে। তারপর আমি অফিস রুমে আসতে প্রিন্সিপাল স্যার বলল, আবির, কেমন লাগলো ক্লাস করতে? শিক্ষক হিসাবে জীবনের প্রথম ক্লাসের অভিজ্ঞতা কেমন হলো? জি স্যার, খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। সারা জীবনে ভুলতে পারবো না আমার শিক্ষকতা জীবনের প্রথম দিন। বাহ, তাহলে খুব ভালো অভিজ্ঞতাই হয়েছে তোমার। স্টুডেন্টরা মনে হয় খুব সহজেই তোমাকে আপন করে নিয়েছে। দোয়া করি তোমার শিক্ষকতা জীবন ঠিক এভাবেই যাক। আমি মনে মনে বললাম, আল্লাহ যেন আপনার তো কবুল না করে স্যার, তাহলে আমার আর শিক্ষকতা করা লাগবে না। তখন আমি বললাম, জি স্যার, দোয়া করবেন যাতে সম্মানের সাথে দায়িত্বটা পালন করতে পারি। তা তো অবশ্যই। বেস্ট অফ লাক আবির। তারপর আমি স্যারের সাথে আরও কিছু কথা বলে আমার অন্যান্য ক্লাসে গিয়ে সবার সাথে পরিচিত হই। আমার প্রথম দিনটা ঠিক এভাবেই চলে যায়। তারপর কলেজ ছুটি হলে আমি বাসার দিকে যেতে লাগি। এখন বাসায় যেতে যেতে রাত্রির পরিচয়টা একটু আপনাদের দিয়ে দিই। রাত্রি আমার গল্পের নায়িকা, বাবা মার খুব আদরের মেয়ে, পড়াশোনায় খুব ভালো কিন্তু অতিরিক্ত ভয়ঙ্কর রাগী একটা মেয়ে। আর রাত্রির বাবা হলো আমাদের কলেজের বর্তমান প্রিন্সিপাল স্যার। আর ঠিক তার জন্যই রাত্রি কলেজের কাউকে ভয় পায় না, উল্টো সবাই রাত্রিকে ভয় পায়। আর রাত্রির একটা ছোট বোন আছে, বাকিটা গল্পের সাথে থাকলেই বুঝতে পারবেন। আপনাদের কাছে রাত্রির পরিচয় দিতে দিতে আমি বাসায় চলে আসছি। আর আমি বাসায় আসতে আম্মু, আবির, তুই চলে এসেছিস বাবা? তুই সোফায় বস, আমি তোর জন্য শরবত নিয়ে আসছি। এ কথা বলে আম্মু চলে গেল শরবত আনতে। আর আমি তো ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লাম। একটু পরে আম্মু শরবত এনে আমার হাতে দিল আর বলল, তা বাবা, প্রথম দিন কেমন কাটলো তোর? তোর কোনো সমস্যা হয়নি তো? আমি শরবতটা খেয়ে আম্মুর দিকে তাকিয়ে দেখি আম্মুর চেহারা কেমন যেন একটা চিন্তার ছাপ লেগে যাচ্ছে। মনে হচ্ছে আর সারাদিন আমাকে নিয়ে খুব চিন্তায় ছিল। তখন আমি বললাম, না আম্মু, সমস্যা কেন হবে? খুব ভালো কাটছে আজকের দিনটা, যা আমি সারা জীবনে মনে রাখবো। আমার কথা শুনে মুহূর্তে আম্মু মুখ থেকে চিন্তার ছাপটা সরে গিয়ে মুখে এক চেলতে হাসি ফুটে ওঠে। তখন আম্মু হাসি মুখে বলে, যা বাবা, গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি তোর জন্য। এখনো আমরা না খেয়ে বসে আছি। আচ্ছা তুমি রেডি হও, আমি এখনই ফ্রেশ হয়ে আসছি। বলে চলে গেলাম আমার রুমে। গিয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম খাবার টেবিলে। তারপর পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। খাওয়ার সময় আব্বু আজকের দিন সম্পর্কে অনেক কিছু জিজ্ঞাসা করে। তারপর আমি আমার রুমে চলে আসি। তবে একটা কথা বললাম, সন্তান যতই বড় হোক না কেন, প্রতিটা বাবা মার কাছে তার সন্তান সবসময় সেই ছোটই রয়ে যায়, যা আজ আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারছি। আর এইভাবেই আমার সেই দিনটা পার হয়ে যায়। পরের দিন আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। পরে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে আমার ছোট বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। যাওয়ার পর বোনকে ওর স্কুলে নামিয়ে দিয়ে চলে আসলাম কলেজে। কিন্তু আজকেও দেখি রাত্রি আর ওর বান্ধবীরা একসাথে দাঁড়িয়ে আছে। আর আমি কলেজে ঢুকতে দেখি ওরা সবাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কিছু না বলেই চলে গেলাম অফিস রুমে। অন্যদিকে রাত্রি আর ওর বান্ধবীরা একসাথে বসে আড্ডা দিচ্ছিল। আর আবিরকে কলেজে আসতে দেখেই রাত্রির বান্ধবী তন্নি বলল, দোস্ত, তোরা দেখছিস আমাদের নতুন টিচারটা কত হ্যান্ডসাম আর কিউট? দেখলে মনেই হয় না এটা আমাদের টিচার। তন্নির কথা শুনে তয়া বলল, তুই একদম ঠিক বলছিস রে। স্যারকে দেখলেই আমার কেমন কেমন জানি লাগে, ইচ্ছে করে স্যারকে নিয়ে পালিয়ে যাই। শুধু কি তাই, স্যার দেখতে যেমন সুন্দর তেমনি নামটাও কিন্তু জোস রে, আবির। তখন সামিয়া বলল, আবির স্যার মনে হয় আমাদের পড়াতে আসেনি, আসছে আমাদের পাগল বানাতে। বলে সবাই মিলে হাসতে থাকে। রাত্রি কিছুক্ষণ চুপচাপ তাদের কথা শুনছিল। তখন রাত্রি চুপ থাকা দেখে তয়া বলল, কি রে, আমরা সবাই স্যারকে নিয়ে এত কথা বলছি, কিন্তু দেখ আমাদের রাত্রি ম্যাডাম কেমন চুপ করে বসে আছে। তখন সামিয়া বলে, আমার মনে হয় আমাদের রাত্রি ম্যাডাম স্যারের প্রেমে বোবা হয়ে গেছে, যে এখন কথাই বলতে পারছে না। ওই, তোরা যার যার ইচ্ছা গিয়ে তোদের স্যারের সাথে প্রেম কর, আর মন চাইলে গলায় গিয়ে ঝুলে থাক। এখানে আমাকে কেন টানছিস? আমার কি দুনিয়াতে প্রেম করার মানুষের অভাব পড়ছে নাকি? রাত্রির কথা শুনে তয়া আবার বলে, আরে দোস্ত, তুই রেগে যাচ্ছিস কেন? আমরা তো তোর সাথে মজা করছিলাম। তোদের খালি সব বিষয় নিয়ে মজা করা, তাই না? আরে দোস্ত, তোরা যাই বলিস, স্যার কিন্তু দেখতে সেই পুরাই একটা হিরো। আমাদের রাত্রির সাথে একদম জমে ক্ষীর হয়ে যেত। কিন্তু স্যার যে হ্যান্ডসাম, মানে হয় স্যারের গার্লফ্রেন্ড আছে।
সব কিছুতে পারফেক্ট বেটা। এত সুন্দর হয়ে কলেজ টিচার হওয়ার কি দরকার ছিল রে? আরে স্যার সিঙ্গেল না ডাবল আজকেই জেনে নিব। तुम लोग सिर्फ देखते जाओ मेरा बात का खेल। রাত্রি শুধু দাঁড়িয়ে তাদের কথা শুনছে আর আগে পড়ছে। তখন রাত্রি বলল, হ্যাঁ হ্যাঁ, ভহং দেখ লিয়া তুম, লোক কা বাই হাত আর ডান হাত কা খেল। এখন ক্লাসে চল। রাত্রি এমন রাগী ভাব দেখে কেউ আর কিছু বলেনি। তারপর সবাই মিলে ক্লাসরুমে এসে বসে থাকে। এদিকে আমি অফিস রুমে সেসব স্যারদের সাথে গল্প করতে থাকি। আমাদের সাথে একজন শিক্ষিকা আছে, নাম অন্তরা ম্যাডাম। তিনি খুব মিশুক টাইপের মানুষ। 2 দিনে তার সাথে ভালো একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে। তার সাথে কথা বলতে বলতেই ঘড়ির দিকে তাকিয়ে দেখি আমার ক্লাস নেওয়ার সময় হয়ে গেছে। তখন আমি ক্লাস নেওয়ার জন্য ইন্টার সেকেন্ডারি ক্লাসে যাই। আমি ক্লাসে আসতে দেখি রাত্রিসহ সবগুলো বান্ধবী ক্লাসরুমের মাঝে সারিতে টেবিলে বসে আছে। আর আমাকে ক্লাসে আসতে দেখি সব শিক্ষার্থীরা দাঁড়িয়ে আমাকে সম্মান জানায়। তখন একবার আমার চোখটা রাত্রির দিকে যায়। তখন আমি দেখি রাত্রি আমাদের কেমন করে যেন তাকিয়ে আছে। তাই আমিও সাথে সাথে চোখটা সরিয়ে নিলাম। স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আমার কথা শুনে সবাই বলল, আমরা ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তাহলে চলো আমরা পড়া শুরু করি। বলে আমি বইয়ের একটা চ্যাপ্টার থেকে পড়ানো শুরু করলাম। অন্যদিকে লামিয়া তার সব বন্ধুদের বলছে, দোস্ত দেখেছিস তোরা স্যার কত কিউট করে ক্লাস নিচ্ছে। এভাবে পড়ালে তো আমি পরীক্ষায় নিশ্চয়ই গোল্ডেন পাবো। লামিয়ার কথা শুনে রাত্রি বলল, ওই পড়া আবার কিভাবে কিউট হয় রে? আর পড়া বাদ দিয়ে এভাবে চিন্তা করিস বলেই পরীক্ষায় সবসময় টেনে টুনে পাশ করিস, আবার বলে গোল্ডেন পাবে। কে রে তন্নি, তুই না বললে স্যারের গার্লফ্রেন্ড আছে নাকি নাই তা জানাবি বললি? আরে দাঁড়া, একটু সময় তো দিবি নাকি? ওই তোরা থামবি এখন। এদিকে আমি মনোযোগ দিয়ে শিক্ষার্থীদের পড়াছিলাম। এমন সময় শুনতে পাই ক্লাসরুমে মেয়ে শাড়ির লাইন থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ ভেসে আসছে। তখন আমি বললাম, এই তোমাদের সমস্যা কি? পড়ার বিষয়ে কিছু জানতে চাইলে বলতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেব, কিন্তু ক্লাসের মধ্যে কোনো বাহির কথা বলা যাবে না। এ কথাটা রাত্রি আর ওর বান্ধবীরা সবাইকে উদ্দেশ্য করে বললাম। তখনই তন্নি বলল, স্যার আমার একটা বিষয় জানার ছিল। বলো, কি জানতে চাও? আমি যদি জানি তাহলে বুঝিয়ে দেব। আমার কথা শুনে তন্নি বলল, স্যার ভাবি কেমন আছে? তন্নির কথা শুনে আমি যেন আকাশ থেকে বললাম, এতগুলো ছেলেমেয়ের মাঝে মেয়েটা বলল কি? তখন আমি বললাম, তন্নি তুমি কিসের কথা বলছো? ভাবি? কে ভাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার ভাবি আবার কে? আপনার বউয়ের কথা বলি, মানে আমাদের ম্যাডাম। তন্নির কথা শুনে নিজের ভিতর অনেক লজ্জা কাজ করছিল, কারণ ছাত্রীর কাছ থেকে আমি এমন কথা কখনো আশাই করিনি। তখন আমি বললাম, না না, আমি এখনো বিয়ে করিনি, যে তোমাদের ভাবি থাকবে, সময় হলে জানতে পারবে। তাহলে নিশ্চয়ই স্যার আপনার গার্লফ্রেন্ড আছে আর তাকেই বিয়ে করবেন? ছাত্রীর কথা শুনে একটু রাগ হলো, আর রাগের মাথায় বললাম, আমার এখন বিয়ে হয়নি, যার জন্য তোমাদের ভাবি থাকবে। আর না, আমার কোনো গার্লফ্রেন্ডও নেই। যদি এমন হয় তাহলে তোমাদের সাথে তার পরিচয় করে দেবো। আর একটা বাজে কথা বলবে না, এখন চুপচাপ ক্লাসে পড়ে মনোযোগ দাও। বলে আমি আবার ক্লাস করাতে মনোযোগ দিই। আর অন্যদিকে তন্নি তার সব বান্ধবীদের আসতে আসতে বলে, তোরা দেখলি কি করে স্যারের পেট থেকে সত্য কথা বের করে নিয়ে আসলাম? এখন স্যারকে পটাতে পারলেই হয়। এদিকে আমি আমার ক্লাস শেষ করে স্টুডেন্টের কাছ থেকে বিদায় নিয়ে অফিস রুমের দিকে যেতে লাগি। আর এমন সময় পিছন থেকে রাত্রি আমাকে ডাক দেয় দাঁড়াতে। আমি দাঁড়াতে রাত্রি আমার কাছে এসে বলল, স্যার আপনি কি কলেজে পড়াতে আসেন নাকি ফ্যাশন করতে আসেন? রাত্রি কথা শুনে আমি পুরাই বোকা বনে গেলাম। এই মেয়ে বলে কি আমি নাকি কলেজে ফ্যাশন করতে আসি, আর আমি কলেজে আসার পর থেকে এই মেয়ে আমার সাথে বাজে ব্যবহার করছে। তখন আমি একটু রাগ দেখে বললাম, এই মেয়ে তোমার সমস্যা কি? আমি আসার পর থেকে তুমি আমার সাথে আজে বাজে ব্যবহার করছো। আমি তোমার শিক্ষক, সেটা তোমার ব্যবহার দেখে মনেই হয় না। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আচরণ পাল্টাও, না হলে আমি তোমার প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন দিতে বাধ্য হব। আমার কথা শুনে রাত্রির ভিতর বিন্দু পরিমাণে পরিবর্তন লক্ষ্য করিনি। উল্টা রাত্রি যা বলল, কি আপনার এত বড় সাহস আমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন করবেন? জান করেন, দেখবো আপনি আমার কি করতে পারেন। আর পরে আপনি দেখেন এ রাত্রি আপনার কি অবস্থা করে। রাত্রির কথা শুনে আমি পুরোই ভরকে যাই। আর আমি বলি, কি করবে তুমি আমাকে? আমি কি তোমাকে ভয় পাই নাকি? আমি আপনার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কমপ্লেন দিব, বলবো আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন, আমাকে বাজে বাজে কথা বলছেন।
আরো অনেক কথা বলবো যা আপনি চিন্তাও করতে পারবেন না। তখন বুঝবেন কত ধানে কত চাল। রাত্রির কথা শোনার পর আমার অবস্থা এখন যায় যায় অবস্থা, শরীর ঘামতে শুরু করেছে। তখন আমি বললাম, রাত্রি তুমি আমার সাথে এমন কেন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমার পিছনে লাগছো? আমি এত কিছু জানি না, কিন্তু কাল থেকে আপনি আর এমন স্মার্ট হয়ে কলেজে আসবেন না, আর আমার বান্ধবীদের সাথে ভুলেও কথা বলবেন না। কি মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবে চলবো। তবে এমন কিছু করো না যাতে একজন শিক্ষক হিসেবে সবার কাছে আমাকে ছোট হতে হয়। আমি আর রাত্রি কথা বলছিলাম, আর এমন সময় আমাদের কাছে তন্নি আসলো। আর তন্নি এসে বলল, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? জি স্যার, আমি ভালোই আছি। আর আপনাকে দেখলে তো আরো ভালো হয়ে যাই। তন্নির কথা শুনে আরেকটা ধাক্কা খেলাম। মেয়ে বলে কি আমাকে দেখলে নাকি আরো ভালো হয়ে যায়? তখন আমি বললাম, আমাকে দেখলে ভালো হয়ে যাওয়ার মানে কি তন্নি? না মানে কিছু না স্যার, কি বলতে গিয়ে কি বলে ফেললাম। আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে স্যার। ধন্যবাদ তোমাকে। অন্যদিকে আমি আর তনি এভাবে হেসে হেসে কথা বলা দেখে রেগে ফেটে যাওয়ার অবস্থা রাত্রির। আর তখন আমাদের কথার মাঝখানে রাত্রি বলল, আরে তন্নি, তুই এখানে কেন আসছিস? কোনো দরকার আছে? না, আমার কোনো দরকার নাই। তোকে দেখলাম তুই স্যারের সাথে কথা বলছিস, তাই আসলাম তোদের কাছে। তা কি বলছিস স্যারের সাথে? আরে তেমন কিছু না, ক্লাসে পড়াটা তেমন ভালোভাবে বুঝতে পারি নাই, তাই স্যারের কাছে একটু জানতে চাইছি আর কি। ও আচ্ছা, তাহলে তোর শেষ নাকি আরো বাকি আছে বোঝার? তুই যা, আমি এক্ষুনি আসছি। আচ্ছা তুই আয়, আমি ক্যাম্পাসে যাচ্ছি। এ কথা বলেই তন্নি চলে যায়। আর তখন রাত্রি আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলল, আপনাকে না বলছি আমার ফ্রেন্ডের সাথে কথা না বলতে, আর আপনি তন্নির সাথে এমন হেসে হেসে কথা বললেন কেন? আর আমি কি কথা বলছি নাকি? তোমার ফ্রেন্ডই তো আগে সে কথা বললো, আর আমি তো ভদ্রতার সহিত কথা বলছি। আর তন্নি আমার ছাত্রী হয়, আর সে আমার সাথে কথা বলতেই পারে। আমি এত কিছু জানতে চাই না। আপনাকে কথা বলতে মানা করছে, আপনি বলবেন না। আর যদিও প্রয়োজনে বলতে হয়, সেটাও এমনিতেই বলবেন। কোনো হেসে হেসে কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাই বলবে তাই হবে। এখন আমি যাই। যান, আর আমার কথা মনে থাকে যেন। আমি আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। আর আমার এমন মনে হচ্ছে যে আর কিছুক্ষণ থাকলে আমি দম বন্ধ হয়ে মারা যেতাম। আর যাই হোক, এই মেয়ের ধারে কাছেও যাওয়া যাবে না। যত দূরে থাকা যায় ততই মঙ্গল। আর ওভাবে দিনটা পার করে কলেজ ছুটি হলে বাসায় চলে আসি। তারপর বাসায় এসে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুম, কারণ সারাদিন সবার সাথে কথা বলতে বলতে মাথায় ব্যথা করছে। তার সাথে রাত্রির কথা মনে হলে মাথা ব্যথাটা যেন আরও বেড়ে যায়, তাই সব চিন্তা বাদ দিয়ে দিলাম ঘুম। অন্যদিকে রাত্রি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসে। আর খাওয়ার সময় রাত্রি তার বাবাকে বলল, বাবা, আমাদের নতুন টিচার আবির স্যার এত অল্প বয়সে টিচার কেমনে হইল? দেখে মনেই হয় না যে উনি আমাদের শিক্ষক। আবির ছেলেটা অনেক ভালো আর মেধাবী। পড়াশোনা শেষ করেই শিক্ষক হিসেবে আমাদের এখানে নিয়োগ হয়েছে। আর আবিরের বাবা একজন আদর্শবান শিক্ষক ছিলেন। কেন আবিরের পড়া তোদের ভালো লাগেনি, নাকি বুঝতে অসুবিধা হয়? না বাবা, তা কেন হবে? স্যার খুব ভালো পড়ায়, সবকিছু খুব সহজভাবে বুঝাতে পারে। আমাদের কাছে অনেক ভালো লাগে আবির স্যারের ক্লাস। আমি জানতাম আবির খুব ভালো পড়াতে পারবে, তার জন্যই আমি আবিরকে আমাদের কলেজে চাকরিটা দিছি। শত হোক, আবিরের শরীরেও একজন আদর্শ শিক্ষকের রক্ত বইছে। এমন একটা ছেলের সাথে যদি তোর বিয়ে দিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। রাত্রি তার বাবার কাছে বিয়ের কথা শুনে খুব লজ্জা পায়। তখন বলে, বাবা, তুমি কিসের মাঝে কি টেনে আনছো? আমি এখন কোনো বিয়ে টিয়ে চিন্তা করতে চাই না। আগে পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, পরে অন্য চিন্তা করব। তার আগে তোমাদের ছেলে আমি কোথাও যাব না, বলে দিলাম। মেয়ের কথা শুনে রাত্রির বাবা হাসতে হাসতে বলল, দেখো পাগল মেয়ের কাণ্ড, তুই এভাবে রেগে যাচ্ছিস কেন? আমি আর তোকে এখনই বিয়ে দিচ্ছি না। আগে তুই পড়াশোনা শেষ কর, পরে তোর বিয়ে দেব। আমি তো শুধু আমার পছন্দের কথাটা বললাম আর কি তোকে। রাত্রি তার বাবার কথা শুনে লজ্জায় আধা খাবার খেয়ে তার রুমে চলে আসে। আর বিছানায় সে আমার কথা ভাবতে থাকে। আসল কাহিনী হলো, আমাকে রাত্রি প্রথম দেখাতেই ভালো লেগে যায়, যার জন্য রাত্রি ওই দিন আমাকে একটু বাজিয়ে দেখার জন্য আমার সাথে এমন ব্যবহার করেছিল।
আর আমার এই বোকার রাত্রিকে দেখে ভয় পেয়ে বাচ্চা চেহারা দেখে রাত্রি সত্যি সত্যি আমাকে ভালোবেসে ফেলে। তাই আমাকে নিয়ে তার বান্ধবীরা কিছু বললে রাত্রি একদম সহ্য করতে পারে না। আর ঠিক তার জন্যই আমাকে রাত্রি তার বান্ধবীদের কাছ থেকে দূরে রাখার জন্য এমন ব্যবহার করছে রাত্রি আমার সাথে। আসলে রাত্রি চায় না কেউ আমার কাছে আসুক। আর এখন রাত্রি জেনেও গেছে যে আমাকে তার বাবা পছন্দ করে, তাহলে আর রাত্রিকে পায় কে? আর এই খুশিতে রাত্রি মনে মনে নাচতে থাকে। এদিকে আমি ঘুম থেকে উঠে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তাই না শুয়ে থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম। তারপর নিজের রুমে বসে থেকে কিছুক্ষণ গল্পের বই পড়তে লাগলাম। গল্প পড়তে পড়তে কখন যে রাত হয়ে গেছে বলতে পারবো না। তখন আমার বোন রিধি এসে বলল, ভাইয়া কি করছো? না তেমন কিছু করছি না, কিছু বলবি? আম্মু খাওয়ার জন্য ডাকছে, আসো তাড়াতাড়ি, সবাই তোমার অপেক্ষা করছে। তো যা, আমি এখনই আসছি। তারপর রিধি চলে গেল আর আমি বইগুলো গুছিয়ে টেবিলে রেখে চলে গেলাম খাবার খাওয়ার জন্য। আর গিয়ে দেখি আব্বু আম্মু সবাই আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি আর কিছু না বলে বসে পড়লাম খাবার খেতে। আম্মু খাবার বেড়ে দিল, আমি চুপচাপ খাবার খাচ্ছি। তখন খেয়াল করে দেখি আম্মু আব্বুকে চোখ দিয়ে ইশারায় কি যেন বলতে বলে, আর আব্বু আম্মুকে বলতে বলছে। তাদের এই অবস্থা দেখে আমি বললাম, আচ্ছা তোমরা কি আমাকে কিছু বলতে চাও? আসলে বাবা, আমরা তোকে একটা কথা বলতে চাচ্ছিলাম আর কি। কি কথা বলবে বলো, তার জন্য এত সংকোচ বোধ করছো কেন? বলো, কি বলবে, আমি শুনছি। এই কি হলো, বলো না কেন, তুমি বলো এখন। আসলে আবির, আমরা বলছিলাম কি, তোমার এখন পড়াশোনা শেষ হয়েছে আর একটা ভালো চাকরিও পেয়ে গেছো। আমি আব্বুর কথা শেষ করতে না দিয়ে বললাম, লেখাপড়া শেষ হয়েছে আর চাকরি পাইছি, তো কি হয়েছে এখন? দেখ আবির, আমরা এখন বুড়ো হয়ে গেছি আর বয়স তো আর দিন দিন কমছে না, বরং বাড়ছে। অন্যদিকে তোমার মায়ের শরীরটাও ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না। তাই বলছিলাম আমরা তোমাকে বিয়ে করিয়ে ঘরে একটা লক্ষ্মী বৌমা আনতে চাই। আব্বুর কথা শুনে আমার খাওয়া বন্ধ হয়ে গেল, কারণ লেখাপড়া শেষ করে মাত্র চাকরিতে জয়েন করলাম আর এক্ষুনি বিয়ের কথা বলছে। এটা এখন কিছুতেই করা যাবে না। তাই আমি বললাম, দেখেন আব্বু, আমি মাত্র লেখাপড়া শেষ করে একটা চাকরিতে জয়েন করলাম, এখনই ঠিকঠাক মতো নিজের পায়ে দাঁড়াতেই পারিনি। আর আপনারা এখনই বলছেন বিয়ের কথা। আমি এখন পুরোপুরি আমার কাজে মনোনিবেশ করতে চাই, আমাকে কিছুটা দিন সময় দেন, তারপর না হয় চিন্তা করা যাবে। আব্বুর দেখেছি মুখটা মলিন করে কথাগুলো বললাম। ঠিক আছে, ওটা পরে দেখা যাবে। আগে বলো, তোমার কি কোনো পছন্দের মেয়ে আছে নাকি? থাকলে বল, আমরা মেয়ের পরিবারের সাথে কথা বলে রাখি, পরে তোমার সময় মতো বউ করে ঘরে উঠিয়ে নিয়ে আসবো। না আব্বু, আমার পছন্দের কেউ নেই, তোমরা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব, কিন্তু এখন না, আগে আমাকে একটু সময় দাও, তারপর সব দেখা যাবে। আমার কথা শুনে বাবা মায়ের দুজনের মুখে হাসি ফুটে ওঠে। তখন আব্বু বলল, আচ্ছা ঠিক, দিলাম সময়, পরে কিন্তু কোনো না শুনবো না। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে নিজের রুমে চলে আসি। তারপর কিছু সময় মোবাইল টিপে টিপে করে দিলাম ঘুম। এক ঘুমে রাত পার হয়ে সকাল হয়ে গেল আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করলাম। পরে আমার বোন রিধিকে নিয়ে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। তারপর আমার বোন রিধি ওর স্কুলের সামনে নামিয়ে চলে আসি। কলেজে এসে আজকেও দেখে রাত্রি আর ফ্রেন্ডরা একসাথে মাঠের এক পাশে দাঁড়িয়ে আছে। আমি তাদের দেখে না দেখার ভান করে চলে আসি। তবে আসার সময় খেয়াল করলাম রাত্রি কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে আছে, আবার মুসকে মুসকে হাসছে। এখানে আসার পর থেকে মেয়েটার সাথে আমার যতবার দেখা হয় কেমন যেন রাগী ভাব লক্ষ্য করছি। আজ প্রথম রাত্রিকে হাসতে দেখলাম। আর সত্যি বলতে মেয়েটাকে হাসলে দারুণ সুন্দর লাগে, কারণ হাসলে রাত্রি গালে টোল পড়ে, এতে যেন হাসির সৌন্দর্যের মাত্রাটা আরও বাড়িয়ে তোলে। তারপর আমি অফিসে চলে আসি। এসে সব স্যারদের সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করে চলে যাই ক্লাসরুমে। আজকে খুব ভালোভাবেই ক্লাস করছি, কারণ সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে। আজকে রাত্রি একদম সামনে টেবিলে বসেছে, আর যখন আমি রাত্রির দিকে তাকাই তখন দেখি সে আমার দিকে তাকিয়ে আছে, আর আমার চোখে চোখ পড়লে একটা মুচকি হাসিতে চোখ নামিয়ে নেয়। কিন্তু আমার কাছে ব্যাপারটা তেমন হজম হচ্ছে না, কারণ যে মেয়ে আমাকে দেখলেই চোখ দিয়ে আগুন বের করে সে আজ আমাকে দেখে মিষ্টি হাসি দেয়। কেমন যেন একটা খটকা লাগছে নিজের কাছে। আমি কিছু না ভেবেই ক্লাস করিয়ে চলে আসি অফিস রুমে। তবে শান্তি লাগছে এই ভেবে যে আজকে কোনো সমস্যায় পড়তে হয়নি। এভাবে চলে যায় বেশ কয়েকটি দিন। এই কয়েকদিনের রাত্রে আমার সাথে কোনো বাজে ব্যবহার করেনি। মাঝে মাঝে আমার কাছে এসে বিভিন্ন পরের বিষয় নিয়ে কথা বলেছে, আর যখনই আমার সামনে আসে তখনই যেন ওর মুখে হাসি লেগেই থাকে। কিন্তু আমার সাথে কোনো মেয়ে কথা বললেই কেমন করে যেন তাকিয়ে থাকে, আর ওর এভাবে তাকানোটা আমি সবচেয়ে বেশি ভয় পাই। কিছুদিন পর আমি রাত্রির দিকে ক্লাস শেষ করে অফিস রুমের দিকে যাচ্ছি, আর এমন সময় রাত্রির বান্ধবী তন্নি, তয়া, আনিসা, লামিয়া সহ আরও কয়েকজন আমার কাছে আসলো। তখন তন্নি বলল, স্যার আপনার সাথে আমার কিছু কথা ছিল।
বলো কি কথা বলবে তোমরা? স্যার, আপনি যদি আমাদের কয়েকজনকে প্রাইভেট পড়াতেন তাহলে খুব ভালো হতো। আমরা ইংরেজিতে খুব একটা ভালো না। প্লিজ স্যার, না করবেন না। কেন, তোমরা ক্লাসে কি পড়া বুঝতে পারো না? তাহলে প্রাইভেট কেন করতে হবে? স্যার বুঝি, কিন্তু আমরা আগে থেকে ইংলিশে কাঁচা, আর সামনে আমাদের এক্সাম, তাই আপনার কাছে আমরা এক্সট্রা ক্লাস করতে চাচ্ছি। প্লিজ স্যার, না করবেন না। কিন্তু আমি তো প্রাইভেট পড়াই না, তোমরা বরং অন্য কথা পড়ো, আমার সময় হবে না। আমার কথা শুনে সবাই একসাথে এমনভাবে দৌড়েছে যে আমি আর না করতে পারিনি। তখন আমি বললাম, আচ্ছা তোমরা কজন প্রাইভেট পড়বে? স্যার, আমরা এখানে যারা আছি তারাই পড়ব। মোট 7 জন আমরা। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে কলেজ ছুটির পর তোমরা থাকবে, আমি তখন পড়াবো। কিন্তু আমার একটা শর্ত আছে। আমার কথা শুনে তন্নি বলল, কি শর্ত স্যার? আমি শুধু তোমাদের পড়াবো, কিন্তু যদি তোমাদের সাথে রাত্রি আসে তাহলে কিন্তু আমি তোমাদের পড়াবো না। না স্যার, রাত্রি আসবে না। ও তো এমনিতেই আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল, ওর কোনো প্রাইভেট লাগবে না স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, তোমরা তাহলে এখন ক্লাসে যাও, আর আমি কালকে থেকে তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেব। এই কথা বলে আমি ওখান থেকে চলে আসি। অন্যদিকে তন্নি, তয়াল, আমিরা ক্লাসে গিয়ে একজন আরেকজনের সাথে কথা বলছিল। এমন সময় রাত্রি এসে বলল, কি রে, তোরা নাকি আবির স্যারের কাছে প্রাইভেট পড়বি? তখন লামিয়া বলল, পড়ব কাল থেকে। কেন, তুই পড়বি না নাকি? তোদের স্যার কি আর আমাকে পড়াবে? তখন তন্নি বলল, রাত্রি, তুই ঠিক বলছিস, স্যার তোকে পড়াবে না। স্যার বলছে তুই যদি আমাদের সাথে যাস তাহলে নাকি তিনি আমাদেরও প্রাইভেট পড়াবেন না। এই কথা শুনে সাথে সাথে রাত্রির হাসি মাখা মুখটা মুহূর্তেই রাতের আধারের ন্যায় কালো হয়ে যায়, রাগে চোখ লাল হয়ে যায়। আর তখনই রাত্রি বলল, কি বললি তোরা? তোদের স্যার বলছে তোদের সাথে আমি পড়তে গেলে আমাকে পড়াবে না? এমনি তোদের কেউ পড়াবে না? রাত্রির এমন রাগী চেহারা দেখে তন্নি বলল, হ্যাঁ স্যার বলছে তুই আমাদের সাথে গেলে তিনি আমাদের পড়াবেন না। প্লিজ রাত্রি, তুই স্যারকে কিছু বলিস না, তাহলে স্যার আমাদের আর পড়াবে না। আর এমনি তো তুই তো আমাদের ক্লাসের ফার্স্ট গার্ল, সবচেয়ে ভালো ছাত্রী, তোর প্রাইভেট না পড়লেও চলবে। তাই বলছি কি দোস্ত, প্লিজ তুই স্যারকে এ বিষয়ে কিছু বলিস না, প্লিজ। ঠিক আছে, তোরা পড়, আমি কিচ্ছু বলবো না। রাত্রির মুখে এই কথা বললেও মনে মনে আমার উপর একটা বেড়ে চলছে রাত্রির। রাত্রি মনে মনে বলছে, একবার কাছে ভাই, তারপর দেখাবো কোন মুখ দিয়ে আমাকে পড়তে না করছে। রাত্রির এভাবে চুপ থাকা দেখে আনিসা বলল, কি রে রাত্রি, তুই এইভাবে চুপ করে আছিস কেন? কিছু কি ভাবছিস নাকি? আরে না, আমি আবার কি ভাবতে যাব? আমার না একটু আব্বুর কাছে যাওয়া লাগবে, একটু কাজ আছে। তোরা থাক, আমি আসতেছি। এই কথা বলে রাত্রি ক্লাসরুম থেকে বেরিয়ে শিক্ষক অবিশ্রমে যেতে থাকে, আর আমার উপর আগে ফুঁসতে থাকে, কারণ রাত্রি কখনো ভাবেনি যে আমি কেমন কিছু বলবো। আর এসব ভেবে যেন রাত্রির একটা আরও বাড়তে থাকে। এদিকে আমি ক্লাস শেষ করে এসে অবিশ্রমে বসে সহকর্মীর সাথে কথা বলছিলাম। এমন সময় রাত্রি অবিশ্রমে বাহিরে দাঁড়িয়ে বলল, স্যার, আসতে পারি? রাত্রির গলার আওয়াজ শুনে আমি দরজার দিকে তাকিয়ে দেখি রাত্রি দাঁড়িয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, মনে হয় কারো ওপর রেগে আছে। তখন আমি বললাম, আরে রাত্রি, আসো, ভেতরে আসো, কিছু বলবে তুমি? স্যার, আপনার সাথে একটু কথা ছিল, যদি একটু বাইরে আসতেন। কি বলবে এখানে বলো, সমস্যা নেই। না স্যার, একটু বাইরে আসেন, আপনাকে কিছু দেখানোর আছে, প্লিজ স্যার। রাত্রি এভাবে বলা দেখে আমি মনে করেছি রাত্রি সত্যি হয়তো কোনো সমস্যা হয়েছে, না হলে আজকে হয়তো ক্লাসে পড়া বুঝতে পারিনি, কারণ এর আগেও রাত্রি এমন করেছে আমার সাথে। তাই আমি গেলাম রাত্রির সাথে, কিন্তু রাত্রি আমাকে ডেকে একটা ক্লাসরুমে নিয়ে গেল। তখন আমি বললাম, কি রাত্রি, তুমি আমাকে এখানে ডেকে আনলে কেন? আর তুমি আমাকে কি বলবে, আর কি যেন দেখাবে বললে? আমার এই কথা বলার সাথে সাথে রাত্রি রাগে লাল হয়ে গেল। তখন রাত্রি বলল, স্যার, আপনি আমার ফ্রেন্ডের কি বলছেন? রাত্রি এমন রাগী চেহারার কথার ধরন দেখে আমার বুঝতে বাকি রইল না আমার কপালে কি আছে। তবে একটু না জানার ভান ধরে বললাম, কোথায়, আমি তো তোমার ফ্রেন্ডদের কিছু বলিনি। আমার সামনে একদম নাটক করবেন না। আপনি বলেননি যে আমি যদি তাদের সাথে পড়াতে আসি তাহলে আপনি তাদের পড়াবেন না? আসলে আমি এভাবে বলতে চাইনি, তুমি তো এমনিতেই ভালো স্টুডেন্ট, তোমার তো আর এক্সট্রা ক্লাস করার দরকারই পড়ে না। তাই তাদের বলেছি যে শুধু তাদের পড়াবো। একটু পাম মারলাম, দেখি কাজ হয় কিনা, কারণ যে পরিমাণ রেগে আছে। আমাকে বোকা বানাচ্ছেন আপনি? আমি ভালো স্টুডেন্ট। কেন ভালো স্টুডেন্টদের কোনো সমস্যা থাকতে পারে না? আপনি কোন সমস্যা আমাকে পড়াতে মানা করছেন? আপনাকে কিছু বলছি না বলে খুব বেড়ে গেছেন, তাই না?
রাত্রির অবস্থা দেখে আমার অবস্থা টাইট হয়ে গেছে, কারণ এই মেয়েকে দিয়ে বিন্দু পরিমাণ বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো কিছু করে বসতে পারে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে রাত্রি, তুমি শান্ত হও, আমার ভুল হয়েছে, তুমি কালকে থেকে তাদের সাথে পড়তে এসো, কোনো সমস্যা নেই, আমি তোমাকে পড়াবো। না, আমি পড়বো না তাদের সাথে, আপনি তাদেরকে পড়ান। আমি রাত্রির কথা শুনে খুশিতে রাত্রির কথা শেষ করার আগেই থামিয়ে দিয়ে বললাম, আমি তো আগে থেকে জানতাম তুমি পড়বে না, কারণ ভালো ছাত্রীদের এক্সট্রা ক্লাস লাগে না। খুশিতে 32টা দাঁত বের করেই বললাম, আমার এমন খুশি মনে হয় রাত্রি বিন্দু পরিমাণ ভালো লাগেনি। তখন রাত্রি বলল, 32টা বাহির করা বন্ধ করুন, এত খুশি হবার কিছু নেই। আমি জানি আপনি আমাকে পড়াতে চান না, আমার কাছ থেকে দূরে থাকতে চান, তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি তাদের সাথে পড়বো না। আপনি আমাকে আমার বাসায় গিয়ে পড়াবেন, তাও আবার একা। তখন দেখবো আপনার এই 32টা বাহির করা হাসি কোথায় যায়। রাত্রির কথা শুনে আমার হাস্যজ্জ্বল চেহারা যেন ঘূর্ণিঝড় নার্গিসে সাক্ষাৎ করলো। খুশিতে বাইরে থাকা আমার 32টা রাত নিজ দায়িত্বে ভেতরে গিয়ে লুকিয়ে পড়েছে, যে তাদের সারাদিন ডাকলেও বাইরে আসবে না। তখন আমি মুখে একরাশ কষ্ট নিয়ে রাত্রিকে বললাম, রাত্রি প্লিজ, আমি তোমাকে বাসায় গিয়ে পড়াতে পারবো না, তুমি যদি পড়তে চাও তাহলে তাদের সাথে পড়তে হবে। আমাকে এভাবে কথা বলতে দেখে রাত্রি একটা হাসি দিয়ে বলল, স্যার আপনি এত ভয় পাচ্ছেন কেন? আসলে স্যার আমি সবার সাথে পড়তে পারি না, আমার একা পড়তে ভালো লাগে, তাই আপনি আমাকে কাল থেকে আমার বাসায় গিয়ে পড়াবেন প্লিজ। রাত্রির এভাবে কথা বলতে দেখে আমার গা চলতে থাকে। মেয়েটা একটা গিরগিটির মতো মুহূর্তেই খালি রং পাল্টায়। এখন এর আগেভাবে কথা বললো যেন আমাকে খেয়ে ফেলবে, আর এখন এমনভাবে কথা বলছে যে আমি ওর স্যার না, ওর বয়ফ্রেন্ড। তখন আমি বললাম, দেখো রাত্রি, আমি তোমাকে বাসায় গিয়ে পড়াতে পারবো না, যদি পড়তে হয় তাহলে তোমার বান্ধবীদের সাথেই পড়তে হবে, না হলে পড়ার দরকার নেই। আর এমনিতেও তোমার আব্বু এই কলেজের প্রিন্সিপাল স্যার, আর আমার মনে হয় না উনি থাকতে তোমার বাহিরের কোনো টিচারের প্রয়োজন আছে, তাই বাসায় তুমি তোমার আব্বুর কাছে পড়ো, ওটা তোমার জন্য ভালো হবে। আমার এরকম কথা শুনে রাত্রি বলল, আমি আপনার কাছে এত লেকচার শুনতে চাইনি, আপনি শুধু বলেন আমাকে বাসায় গিয়ে পড়াবেন কি না। না, আমি তোমাকে বাসায় গিয়ে পড়াতে পারবো না। আমার কথা শুনে রাত্রি আমাকে অনেকটা কাছে চলে আসে, আর মুখের কাছে এসে রাত্রি বলল, ঠিক আছে, আমিও দেখবো আপনি কিভাবে আমায় বাসায় গিয়ে না পড়ান। ভালো করে বললাম, আপনি শুনেননি। আগে একবার আপনাকে আমার বাসায় নিয়ে যাই, তারপর আপনি বুঝবেন এই রাত্রি কি জিনিস। আরেকটা কথা, আমার ফ্রেন্ডদের পড়াবেন ভালো কথা, কিন্তু একদম তাদের কাছে যাবেন না, দূরে থেকে পড়াবেন। আর যদি দেখি যে তাদের সাথে পড়াতে গিয়ে ঢলাঢলি করছেন, তাহলে আপনার খবর করে ছেড়ে দেব বলে দিলাম। রাত্রির আগে ফুসতে ফুসতে কথাগুলো বলে চলে গেল, আমাকে কিছু বলার সুযোগই দিল না। আর এদিকে আমি ভাবছি, এই মেয়ে জানি আবার কি করে বসে, আল্লাহ কেন যে এই মেয়ে আমার ছাত্রী হতে গেল, আর ছাত্রী হয়েছে ভালো কথা, আমার পিছনে কেন লাগলো, দুনিয়াতে আর কোনো লোক পেল না। আমি এসব ভাবতে ভাবতে আবার অফিসে চলে আসি, আর ওই দিনের মতো বাকি ক্লাসগুলো করে বাসায় চলে আসি। অন্যদিকে রাত্রি বাসায় গিয়ে তার মাকে বলল, মা, ইদানিং আমার ইংলিশে কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে, ঠিকভাবে পড়া বুঝতে পারছি না, আমার মনে হয় এক্সট্রা ভাবে ইংলিশটা পড়া দরকার। মেয়ের মুখে কথা শুনে রাত্রি মা বলল, তোর আবার ইংরেজিতে কি সমস্যা? তুই সব সময় ইংলিশ ভালো করিস। ভালো করে বলে কি সমস্যা থাকতে পারে না? সামনে পরীক্ষা, তাই এখন একটু ভালো করে পড়তে হবে, না হলে রেজাল্ট খারাপ হবে। তাই আমি ইংলিশটা অন্য স্যারের কাছে এক্সট্রা ভাবে পড়তে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোর ইংলিশে সমস্যা হলে তুই পড়বি, কিন্তু অন্য টিচার কেন লাগবে? তুই তো তোর আব্বুর কাছে পড়তেই পারিস। আব্বু সারাদিন কলেজে কত কাজ করে, এমনিতে আব্বু ক্লান্ত থাকে। আমি আর আব্বুকে এক্সট্রা ঝামেলা দিতে চাই না, আমি অন্য কোনো টিচারের কাছে পড়বো। আচ্ছা ঠিক আছে, তোর যা ভালো মনে করিস তাই কর। আগে তুই তোর আব্বুকে বল এই ব্যাপারে, দেখ তোর আব্বু তোকে কি বলে। এখন খাবার টেবিলে গিয়ে বস, আমি তোদের সবার জন্য খাবার আনছি। তোর আব্বুকে যা বলার ওখানেই বলিস। রাত্রে কিছু না বলে খাবার টেবিলে গিয়ে বসে পড়লো। তখন রাত্রি মা সবার জন্য খাবার নিয়ে এসে সবাইকে খাবার বেড়ে দিল। সবাই যখন খাবার খাচ্ছে, তখন রাত্রি মা রাত্রির আব্বুকে উদ্দেশ্য করে বলল, এই শুনছো, তোমাকে রাত্রি কিছু বলতে চায়। রাত্রি মামুনি, তুই কি বলতে চাস বল, আমি শুনছি। আব্বু, আমি ইংলিশটা আলাদাভাবে পড়তে চাচ্ছি, আজকাল একটু সমস্যা হচ্ছে এই বিষয়টায়, আর সামনে আমার পরীক্ষা, তাই কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তখন রাত্রি তার আব্বুকে বলল, আচ্ছা ঠিক আছে, পড়ার দরকার পড়লে পড়বি, এতে কোনো সমস্যা নেই, কিন্তু কার কাছে পড়তে চাচ্ছিস তুই? আসলে রাত্রির বাবা মা জানে রাত্রি পড়ালেখার ব্যাপারে খুব সিরিয়াস, সবসময় প্রথম স্থান দখল করে পরীক্ষায়, তাই রাত্রির আব্বু কোনো কিছু না ভেবে রাজি হয়ে যায়। তখন রাত্রি বলল, আব্বু, আমি আপিস স্যারের কাছে পড়তে চাচ্ছিলাম, কারণ স্যার ইংলিশটা খুব ভালো বোঝায়।
ঠিক আছে, আমি আবিরকে বলে দিব তোকে কলেজ ছুটি হলে এক্সট্রা পড়াতে। আর আজ শুনলাম তোদের ক্লাসের কিছু ছাত্রী নাকি আবিরের কাছে প্রাইভেট পড়বে। তুইও তাহলে কাল থেকে তাদের সাথে জয়েন কর, তাহলেই তো হয়। না আব্বু, আমি কারোর সাথে পড়তে পারবো না। সবার সাথে পড়লে আমার পড়ায় মনোযোগ বসে না। তাহলে তুই কি করতে চাচ্ছিস? আব্বু, তুমি স্যারকে বলে দাও উনি যেন আমাকে সন্ধ্যার সময় আমাদের বাসায় এসে পড়ায়। আমাদের এখান থেকে আবির স্যারের বাসাও খুব বেশি দূরে না, তাই আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আচ্ছা, দেখি কি করা যায়। কালকে আমি আবিরকে বলবো। দেখি বললে হবে না, স্যারকে তোমার রাজি করাতেই হবে। আর স্যারকে যদি রাজি করাতে না পারো আর আমার রেজাল্ট খারাপ হয়, তাহলে কিন্তু আমি কিছু একটা করে বসবো। আচ্ছা ঠিক আছে, আবির তোকে বাসায় এসেই পড়াবে। এখন এত রাগ না দেখে চুপচাপ খাও। এই কথা শুনে রাত্রি মনে মনে অনেক খুশি হয়। তখন রাত্রি মনে মনে বলল, মিস্টার আবির, একবার তোমাকে আমার বাসায় আনি, তারপর তোমাকে বোঝাবো আসল মজা। আর এসব ভেবে রাত্রি খাবার খেয়ে নিজের রুমে চলে যায়। এদিকে প্রতিদিনের মতো আজকের দিনটা চলে যায় আগে নিয়মেই। শুধু একটা চিন্তা সারাদিন মাথায় ঘুরপাক খাচ্ছে, সেটা হলো রাত্রির। জানি না এই মেয়ে আমাকে নিয়ে কি মাস্টার প্ল্যান করছে। পরের দিন আমি কলেজে আসতেই রাত্রি এসে আমার পথ আটকে দাঁড়ায়। তখন আমি রাত্রিকে বললাম, এই কি রাত্রি, তুমি আমার পথ আটকে দাঁড়ালে কেন? কিন্তু আমার ধমক যেন রাত্রি গায়ে লাগেনি। উল্টো একটা হাসি দিয়ে আমাকে বলল, স্যার আপনি তো বলেছিলেন আমাকে পড়াবেন না, তাই না স্যার? আমি কখন বললাম তোমাকে পড়াবো না? আমি বলছি আমি তোমাদের বাসায় গিয়ে পড়াতে পারবো না। যদি পড়তে চাও তাহলে কলেজ ছুটির পর সবার সাথে পড়তে হবে, নাহলে আমার কিছুই করার নেই। কারণ শিক্ষকতা ছাড়া আমারও পরিবার আছে, আর আমার উচিত আমার পরিবার সদস্যদের সময় দেওয়া, যেটা তোমাকে বাসায় গিয়ে পড়ালে আমি দিতে পারবো না। আমি যেহেতু একবার বলছি আপনাকে বাসায় গিয়ে পড়াতে হবে, তাহলে আপনাকে তা করতেই হবে। আর আমি সব ব্যবস্থা করে ফেলছি, যা আপনি একটু পরেই বুঝতে পারবেন। আর কি যেন বললেন, পরিবারের সদস্যদের সময় দেওয়া। একদম ঠিক বলছেন স্যার, আমাকেও একটু সময় দেন, কারণ আমিও তো আপনার পরিবারের একজন মূল্যবান সদস্য হতে পারি। রাত্রি এতক্ষণ যা বললো প্রতিটি কথা যেন আমার মাথার উপর দিয়ে 240 কিলোমিটার স্পিডে চলে গেল। আমি কিছুই বুঝতে পারিনি। তখন আমি অবাক হয়ে রাত্রিকে বললাম, রাত্রি তুমি এসব কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারিনি। আর তুমি আমার পরিবারের মূল্যবান সদস্য হবে মানে কি? স্যার এত কিছু বুঝে আপনার লাভ নাই, সময় হলে সব আমি আপনাকে বুঝিয়ে দিব। এখন আপনি অফিসে যান, আর সন্ধ্যায় আমাকে পড়াতে চাচ্ছেন, এটা মনে থাকে জানো। কথা বলে রাত্রি হনহন করে চলে গেল। আমাকে কিছু বলারই সুযোগ দিল না। আর ইদানিং রাত্রির হাবভাব আমার কাছে সুবিধার মনে হয় না, কেমন জানি আমার উপর একটা অধিকার ফলাতে চায়। আমি এসব ভাবতে ভাবতে অফিস রুমের দিকে যাচ্ছি। জানি না আমাকে বাসায় নেওয়ার জন্য কোন প্ল্যান রেডি করে রাখছে। আমি অফিসে এসে সবার সাথে কুশল বিনিময় করে চুপচাপ বসে আছি, কারোর সাথে তেমন কোনো কথাই বলছি না। আর বলবো কেমন করে, মাথা তো আমার চক্রবৃদ্ধি হারে গোল গোল করছে। আর এমন সময় আমার সহকর্মী অন্তরা ম্যাম এসে বলল, কি অভিষেক, তোমার কি মেড অফ নাকি? কোনো কিছু নিয়ে চিন্তা আছো? না, আসলে রাতে খুব একটা ভালো ঘুম হয়নি তো, তাই মাথাটা একটু ঝিম ধরে আছে, যার জন্য একটু অন্যরকম লাগছে। আসল কাহিনী না বলাই ভালো, তাই মিথ্যা বলে আড়াল করলাম। তাহলে চলো ক্যান্টিন থেকে কফি খেয়ে আসি, তাহলে দেখবে একটু ভালো লাগবে। কথাটা মন্দ বলনি, চলুন কফি খেয়ে আসি। আসলে কফিটা খেলে মাথাটা হালকা হবে, আর সাথে অন্তরা ম্যামের 1000টা প্রশ্ন থেকে বাঁচাও যাবে, তাই রাজি হয়ে গেলাম। আমি আর অন্তরা ম্যাম ক্যান্টিনের এক কর্নারে টেবিলের সামনাসামনি বসে কফি খাচ্ছি আর টুকটাক বিভিন্ন কথা বলছি। হঠাৎ আমার চোখ পড়ে আমাদের ঠিক এক টেবিল পরে রাত্রি আর ওর বান্ধবীরা বসে আছে। আর রাত্রি আমার দিকে এমনভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছে যেন পারলে এক্ষুনি আমাকে চোখ দিয়ে গিলা খাবে। আমার কাছে রাত্রি এভাবে তাকিয়ে থাকারা মোটেও সুবিধার মনে হচ্ছে না। তারপর অন্তরা ম্যাম বারবার কথা বলার সময় আমার হাত ধরছে, যেটা হয়তো রাত্রির কাছে একদম পছন্দ হয়নি। যেই রাত্রিকে দেখলাম ও টেবিল থেকে উঠে আমাদের দিকে আসছে, তখনই আমি অন্তরা ম্যামকে নিয়ে আবার অফিসে চলে আসি। আমি অফিসে আসার কিছুক্ষণ পরেই আমার ক্লাসের সময় হয়ে যায়, তাই আমি ক্লাস করতে রাত্রি দিয়ে ক্লাসে যাই। ক্লাসে গিয়ে আমি আমার মতো সবাইকে পড়াতে থাকি। কিন্তু একটা বিষয় আমি খেয়াল করি, রাত্রি মনে হয় পুরোটা ক্লাসের সময় আমার দিকে রাগি চোখে তাকিয়েছিল। কারণ আমি যতবারই ওর দিকে তাকিয়েছি ততবারই দেখলাম রাত্রি আমার দিকে চোখ লাল হয়ে তাকিয়েছে। তাই আমি রাত্রিকে ইচ্ছে করে কোনো পড়া ধরিনি। আর এভাবে ক্লাসটা করে আমি অফিস রুমে চলে আসি। আমি অফিস রুমে আসতেই আমাদের প্রিন্সিপাল স্যার আমাকে বলল, আবির, তোমার সাথে কিছু কথা ছিল। জি স্যার, বলুন কি বলবেন, আমি শুনছি। আমি কথা বলার পর প্রিন্সিপাল স্যার বলল, আবির, তুমি যদি একটু সময় করে রাত্রিকে আলাদাভাবে পড়াতে তাহলে খুব ভালো হতো। ইদানিং নাকি রাত্রির ইংরেজিতে কিছু কিছু সমস্যা হচ্ছে, তাই তুমি যদি একটু সময় দাও তাহলে খুব ভালো হয়। প্রিন্সিপাল স্যারের কথা শুনে আমার যা বোঝার বোঝা হয়ে গেছে।
রাত্রি আমাকে তার বাসায় নেওয়ার জন্য তার আব্বুকে দিয়ে বলেছে যাতে আমি না করতে না পারি। তখন আমি বললাম, স্যার ঠিক আছে, আপনি রাত্রিকে বলবেন কলেজ ছুটি হওয়ার পর যেন থাকে। রাত্রির আরও কিছু ফ্রেন্ড আছে যারা আমার কাছে এক্সট্রা ক্লাস করতে চায়, রাত্রি না হয় তাদের সাথে যোগ দেবে। আসলে আবির রাত্রি কারোর সাথে পড়তে চাচ্ছে না। ওর নাকি অনেকের সাথে পড়তে সমস্যা হয়, ঠিক মতো পড়া বুঝতে পারে না। তাই আমি বলছিলাম কি, তুমি যদি একটু কষ্ট করে রাত্রিকে আমাদের বাসায় গিয়ে পড়াতে তাহলে খুব খুশি হতাম। স্যারের কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না, কারণ আমি জানি রাত্রির বাসায় গেলে রাত্রি আমার অবস্থা খারাপ করে ছেড়ে দেবে। আর কিছুদিন ধরে রাত্রির হাবভাব জানি কেমন অন্যরকম লাগছে, তাই ওখানে না যাওয়াটাই আমার জন্য মঙ্গল। তখন আমি বললাম, আসলে স্যার সারাদিন কলেজ করে তারপর আবার এক্সট্রা ক্লাস করে আমার হাতে একদমই সময় থাকবে না। তার থেকে ভালো হয় রাত্রি যদি ওর ফ্রেন্ডদের সাথে এক্সট্রা ক্লাসে অংশ নেয়, তাহলে স্যার আমার জন্য খুব উপকার হয়। আমার কথা শুনে প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে কি যেন ভাবলেন। তারপর তিনি মুখটা মলিন করে বললেন, আবির, তোমাকে আমি চাইলেও জোর করতে পারি না রাত্রিকে পড়াতে, কারণ এটা তোমার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু তোমার কাছে খুব আশা নিয়ে আসছি। আমি তোমার প্রিন্সিপাল স্যার হয়ে নাই, একজন বাবা হিসাবে বলছি। তুমি যদি আমার মেয়েটাকে পড়াতে তাহলে খুব উপকার হতো। বাকিটা তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। প্রিন্সিপাল স্যার কথাটা বলে আমার মুখের দিকে তাকিয়েছে, হয়তো আমার উত্তরের আশায় যে আমি কি বলি। তখন আমি বললাম, প্লিজ স্যার, এভাবে বলে আমাকে ছোট করবেন না। আমি যাব রাত্রিকে পড়াতে। আজ থেকে আমি বাসে গিয়ে রাত্রিকে পড়িয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমার মুখে এমন কথা শুনে মুহূর্তে স্যারের আধার কালো মেঘে ঢাকা চেহারাটায় রোদের আলোর মতো হাসি ফুটে ওঠে। তখন স্যার হাসি মুখে আমাকে বলল, আমি জানতাম আবির তুমি আমাকে না করতে পারবে না, কারণ এতটুকু বিশ্বাস তোমার প্রতি আমার ছিল। তাহলে আজকে সন্ধ্যা থেকে তুমি রাত্রিকে পড়ানো শুরু করো। ঠিক আছে স্যার, আপনি যা চান তাই হবে। আসলে আমি কখনোই রাত্রিকে একা পড়াতে চাইনি, কারণ আমি নিজেও জানি না রাত্রিকে দেখলে আমার ভিতর কেমন যেন একটা ভয় কাজ করে, যা অন্য কোনো মেয়েকে দেখলে এমনটা হয় না। কিন্তু প্রিন্সিপাল স্যার যেভাবে বললেন রাত্রিকে পড়াতে, এখন যদি আমি স্যারের মুখের উপর না করে দিই, তাহলে এটা স্যারকে অসম্মান বা অপমান দুটোই করা হবে, আর যেটা আমি কখনোই করতে চাইনি। আমি প্রিন্সিপাল স্যারের কথায় রাজি হয়ে যাই রাত্রিকে পড়াতে, আর পরে যা হবে সেটা পরে দেখা যাবে। সেদিনের মতো ক্লাসটা শেষ করে রাত্রির ফ্রেন্ডদের এক্সট্রা ক্লাস করে আমি বাসায় চলে আসি। রাত্রি অবশ্য আগে জেনে গেছে যে আমি তাকে আজ বাসায় পড়াতে যাব, তাই রাত্রি আমাকে কলেজে তেমন কিছুই বলেনি, হয়তো বাসার জন্য সব কিছু রেডি করে রাখছে। আমি কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া করে দিলাম এক ঘুমে প্রায় সন্ধ্যার কাছাকাছি। তখন আমি ঘুম থেকে করে ফ্রেশ হয়ে রেডি হয়ে রাত্রিকে পড়াতে যাচ্ছি। এমন সময় আম্মু বলল, কি রে আবির, সন্ধ্যার সময় কোথায় যাচ্ছিস? আম্মু, আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়েকে পড়াতে যাচ্ছি। স্যারা যেমনভাবে ধরলো যে আর না করতে পারিনি। তুমি টেনশন করো না, আমি ঘন্টা দেড়েকের মধ্যে আবার ফিরে আসবো। আচ্ছা সাবধানে যা, আর বেশি দেরি করিস না কিন্তু। আমি কিছু না বলে বাইক নিয়ে চলে গেলাম প্রিন্সিপাল স্যারের বাসায়। বাইক নিয়ে আসাতে মাত্র 5 মিনিট সময় লাগছে। আমি স্যারের বাসায় গেটের সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজানোর কিছুক্ষণ পরে একটা মেয়ে এসে দরজা খুলে দিল, আর আমাকে বলল, আপনি কি আবির স্যার? মেয়েটার মুখে আমার নাম শুনে বেশ অবাক হলাম, কারণ এই মেয়েকে আমি আগে কখনো দেখেছি বলে মনে হয় না। তখন আমি বললাম, আবির, কিন্তু তুমি কিভাবে চিনলে আমাকে? আব্বু বলেছে সন্ধ্যায় আপনি আসবেন, আর আমি রাত্রি আপুর ফোনে আপনার ছবি দেখেছি, তাই আমি আগে থেকেই আপনাকে চিনি। মেয়েটার কথা শুনে বুঝতে পারলাম এটা রাত্রির ছোট বোন, কিন্তু আশ্চর্য লাগলো রাত্রির ফোনে আমার ছবি কোথায় থেকে আসলো। তখন আমি বললাম, আচ্ছা তোমার নাম কি, আর স্যার কোথায়? আমার নাম আলো, আর আব্বুর রুমে আছে, আপনি ভিতরে আসেন। আমি কিছু না বলেই চলে যাই স্যারের কাছে। স্যার আমাকে দেখে ভীষণ খুশি হন। তারপর আমি স্যারের সাথে কিছু আলাপ করার পর রাত্রি বোন আলোকে দিয়ে আমাকে রাত্রির রুমে পাঠায়। তারপর আমি রাত্রির রুমে গিয়ে বেশ অবাক হয়ে যাই রুমটা দেখে, কারণ একটা রাগিমের রুম কিভাবে এতটা সুন্দর গোছানো হতে পারে সেটা আমার মাথায় আসছিল না। আমি যখন রাত্রির রুম দেখে এসব ভাবছিলাম, তখন রাত্রির বোন আলো বলল, স্যার আপনি এখানে বসুন, রাত্রি আপু এখনই চলে আসবে। বলে একটা হাসি দিয়ে চলে যায় আলো। কিন্তু একটা ব্যাপারে লক্ষ্য করলাম, আমি আসার পর থেকে রাত্রিকে একবারও দেখলাম না, এমনকি কোনো কথার আওয়াজও পেলাম না। বাড়িতে আসলে কি হাজি সাহেবা হয়ে থাকে নাকি কে জানে। আমি যখন একা একা এসব ভাবছিলাম, তখন কোত্থেকে যেন রাত্রি এসে বলল, স্যার এই নিন আপনার চা, ধরুন। আমি রাত্রির গলার আওয়াজ শুনে রাত্রির দিকে তাকাই। রাত্রিকে দেখে আমার চোখ কপালে ওঠার অবস্থা, কেন রাত্রিকে এত পরিমাণ সুন্দর লাগছিল যে আমি কোনোভাবেই তার রূপের বর্ণনা করতে পারবো না। কেন রাত্রিকে দেখে মনে হচ্ছিল যে কিছুক্ষণ আগে হয়তো গোসল করে আসছে, কারণ চুলগুলো এখনও ভিজা আছে। তার সাথে পরনে সাদা 3 পিস, কপালে ছোট্ট একটা কালো টিপ, যা তার মুখের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, সবকিছু মিলে যেন
রাত্রিকে কল্পনার রাজ্যের রাজকুমারীর মতো লাগছিল। আর রাত্রিকে এমন সুন্দর অবস্থায় দেখলে এখনই যেন ঘোড়ায় চড়ে নিয়ে যেতে স্বপ্নের রাজকুমার এসে। আমি যখন রাত্রির দিকে একদিনে তাকিয়ে এমন আকাশ পাতাল কল্পনা করছিলাম, তখন রাত্রি আমাকে বলল, স্যার এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন? রাত্রির কথা শুনে আমি কল্পনা জগৎ থেকে বাস্তবে ফিরে আসি। তখন আমি বললাম, না তেমন কিছু দেখি না, শুধু এটাই দেখছিলাম কলেজের রাত্রি আর বাসার রাত্রির মধ্যে কতটা পার্থক্য। তোমাকে এখন অনেক সুন্দর লাগছে। রাত্রি আমার কাছ থেকে এমন কথা শুনে মনে মনে অনেক খুশি হয়, কারণ কলেজ থেকে বাসায় ফিরে নিজেকে শুধু আমার জন্য রাত্রি এভাবে সাজিয়েছে। তখন রাত্রি একটা হাসি দিয়ে বলল, স্যার তাহলে কি আমাকে কলেজে সুন্দর লাগে না? তা কেন হবে, তুমি তো এমনিতেই সুন্দর, কিন্তু এখন একটু বেশি সুন্দর লাগছে। হয়তো তোমাকে এভাবে আগে কখনো দেখিনি, তাই হয়তো এমন লাগছে। আপনার ভালো লাগলে এখন থেকে প্রতিদিন এইভাবেই আপনার সামনে আসবো স্যার। রাত্রির কথা শুনে একটু ঝাটকা খেলাম। মেয়ে বলে কি আমার জন্য এভাবে আসবে মানে কি? তখন আমি বললাম, আমার জন্য তোমার এভাবে আসতে হবে না, তোমার যেভাবে খুশি তুমি সেভাবে চলবে। এখন কথা না বেড়ে বই নিয়ে পড়তে বসো, আমার হাতে সময় কম। আমার কথা শুনে রাত্রি চুপচাপ বই নিয়ে পড়তে বসে, আর রাত্রিকে কিছু পড়া বুঝিয়ে দিই, আর রাত্রি বাকি পড়া নিজে নিজেই পড়তে থাকে। কিন্তু রাত্রিকে দেখে মনে হয় না ওর ইংরেজিতে কোথাও সমস্যা আছে, কারণ আমি যা বলি সবই রাত্রি আগে থেকেই পারে। তাহলে আমার কাছে প্রাইভেট পড়ার মানে কি? আমি রাত্রির সামনে একটা চেয়ার টেনে বসে আছি, রাত্রি আমার সামনে একটা চেয়ারে বসে মাথা নিচু করে পড়ছে। হঠাৎ আমার পায়ের উপর কোনো কিছু ছোঁয়া অনুভব করি, কিন্তু আমি ব্যাপারটা পুরোপুরি বুঝে ওঠার আগে তা সরিয়ে নিই। আর এভাবে আমি ওই দিনের মতো রাত্রিকে পড়িয়ে চলে আসি। কিন্তু আমি রাত্রিকে পড়ানোর সময় ওইরকম ছোঁয়া আরও অনেকবার অনুভব করি। এরপর আমি বাসায় এসে সবার সাথে খাওয়া দাওয়া করে দিলাম ঘুম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে যাই কলেজে। তারপর কলেজে গিয়ে সবার সাথে কথাবার্তা বলে চলে যাই রাত্রিতে ক্লাস করাতে। তারপর ক্লাস শেষ করে আবার অফিসে চলে আসি। কিন্তু আজ রাত্রি আমার সাথে তেমন কিছুই করেনি, দেখে মনে হয় খুশিতে আছে, মুখে যেন এক টুকরো হাসি লেগে আছে। আর এইভাবে বাকি ক্লাস করে টিফিন টাইম হয়ে যায়। আর তখন আমার সহকর্মী অন্তরা ম্যাডাম আজকে ধরলেন কফি খেতে যেতে হবে, আর তাই এক প্রকার বাধ্য হয়ে গেলাম ওনার সাথে কফি খেতে। আমি আর অন্তরা ম্যাম বসে বসে কফি খাচ্ছি আর কথা বলছি, এমন সময় তাকে দেখে রাত্রি আরও বান্ধবীরা আসছে ক্যান্টিনে। আর রাত্রি আমাকে অন্তরা ম্যাডামের সাথে দেখেই তার হাসি মুখটা রাতের অন্ধকারের মতো হয়ে যায়। তখন রাত্রি আমার দিকে রাগীভাবে তাকিয়ে আবার ক্যান্টিন থেকে চলে যায়। তবে আমার কেমন জানি মনে হচ্ছে সামনে আমার বিপদ আসতে চলেছে। তারপর আর কি, এভাবেই দিনে বাকি ক্লাস করে কলেজ ছুটি হলে বাসায় ফিরে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেই। তারপর সন্ধ্যার সময় চলে যায় রাত্রিদের বাসায় রাত্রিকে পড়াতে। আমি রাত্রির রুমে বসে বসে একটা বই পড়ছিলাম, এমন সময় রাত্রি এসে আমার সামনে গাল ফুলে দাঁড়িয়ে থাকে, চোখ দুটো লাল হয়ে আছে, দেখে মনে হচ্ছে কার উপর খুব রেগে আছে। তখন আমি রাত্রিকে বললাম, কি হলো এভাবে দাঁড়িয়ে আছো কেন? বই নিয়ে পড়তে বসো, হাতে সময় কম, সামনে তোমার পরীক্ষা। আমার কথা শুনে রাত্রি মনে মনে বলে, শয়তান বেটা, আমার কাছে আসলে তোর হাতে সময় থাকে না, আর যখন এই পেট নিয়ে অন্তরা ম্যাডামের সাথে বসে কফি খাস তখন তোর খুব সময় থাকে। এসে বসে মাথা চুলগুলো ছেড়ে দিয়ে বেটা এই তোর কোথাকার। রাত্রি মনে মনে এসবই ভাবছিল। রাত্রি এইভাবে চুপ করে থাকা দেখে আমি আবার বললাম, তুমি কি এভাবে দাঁড়িয়ে না থেকে পড়তে বসবে নাকি আমি চলে যাব? আমার কথা শুনে রাত্রি আমার দিকে চোখগুলো বড় বড় করে তাকিয়ে বই নিয়ে পড়তে বসলো। দেখে মনে হয় চোখ দিয়ে আমাকে গিলে খাবে। আজ আমি নিজে থেকে রাত্রিকে কয়েকটা পড়া বুঝিয়ে দিলাম, আর রাত্রি সেগুলো খাতায় লিখতে লাগলো। রাত্রি খাতায় লিখছে আর কিছুক্ষণ পর পর বড় বড় নিঃশ্বাস ফেলছে, মনে হয় রাগটা যেন নিঃশ্বাসের সাথে বাহির করার চেষ্টা করছে। এমন সময় রাত্রি বোন আলো আমার জন্য চার বিস্কিট নিয়ে রাত্রির রুমে আসে, আর এসে আলো বলল, স্যার এই নিন আপনার জন্য 4 বিস্কিট। ধন্যবাদ, এখানে রাখো। তখন আলো আবার বলল, স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করেন। বলো, কি বলবে? স্যার আপনাকে দেখে কেন জানি স্যার স্যার মনে হয় না, স্যার তো একটু বয়স্ক বয়স্ক হয়, আর আপনি কত ইয়াং আর হ্যান্ডসাম। আলোর কথা শুনে আমি হেসে দিলাম, কারণ আলো মেয়েটা খুব মিষ্টি আর রাত্রির মতোই সুন্দর, খুব মিশুক টাইপের একটা মেয়ে। তখন আমি আলোকে বললাম, তা আলো, তুমি এবার কোন ক্লাসে পড়ো? স্যার আমি এবার ক্লাস 10-এ উঠেছি। আপনাকে আরো একটা কথা বলি, প্লিজ রাগ করবেন না স্যার। বলো, রাগ করবো কেন? আচ্ছা, আমি যদি আপনাকে স্যার না বলে আবির ভাইয়া বলে ডাকি, আপনি কি রাগ করবেন? রাত্রি এতক্ষণ আমাদের কথা শুনছিল আর রাগে ফুসফুস করছিল। আলোর কথা শুনে যে আমি কিছু বলতে যাব তার আগে রাত্রি বলল, ওই তুই এখানে দাঁড়া, আমি তোর আবির ভাইয়া বলা ছুটাচ্ছি। কেন স্যারকে স্যার বলতে তোর কষ্ট হয়? তাহলে স্কুলে গিয়ে স্যারদের স্যার বলিস কিভাবে? আপু তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? কই স্যার তো আমাকে কিছু বলেনি।
তুই এখান থেকে যাবি নাকি আমি উঠে তোর কাছে আসবো, কোনটা? না থাক, তোমার আসার দরকার নেই, আমিই চলে যাই। এ কথা বলে আলো রুম থেকে বেরিয়ে যায়। আমি তখন বললাম, রাত্রি তুমি শুধু শুধু আলোর সাথে এমন করলে কেন? আমাকে ভাইয়া বলে দোষের কি? তুমি আর আলো দুজনেই তো আমার নিজের বোনের মতোই। আমি এই কথা বলে মনে হয় নিজের পিছনে নিজে বাসটা নিলাম, কারণ আমার কথা শুনে রাত্রি ঝাঁঝালো কণ্ঠে বলল, দেখলাম তো আপনাকে কেমন করে ভাইয়া বলছে, আর আপনিও দেখছি কত সুন্দর করে হেসে হেসে কথা বলছেন। কলেজে অন্তরা ম্যামের সাথে আপনার কত ভাব, একসাথে বসে কফি খান, হেসে হেসে হাত ধরে কথা বলেন। আপনার এসব কাহিনী দেখলে আমার গায়ে আগুন চলে যায়। রাত্রির কথা শুনে আমি হতবাক হয়ে যাই। এই মেয়ে কিসের ভেতর কি টেনে আনছে? তখন আমি বললাম, রাত্রি তুমি এসব কি বললে? আমি কার হাত ধরে কথা বলি, আর তুমি কিসের মাঝে কি নিয়ে আসছো? একদম সাধু সাজবেন না আমার সামনে। আমি সব দেখি আপনি কি করেন না করেন। আর হ্যাঁ, এরপর যদি আমি আপনাকে ওই অন্তরা নাকি ফন্তরার সাথে দেখি, পাশে দেখি, তাহলে আপনাকে বুঝাবো এই রাত্রি কি জিনিস। আর তখন কি বললেন, আমি আর ভালো আপনার নিজের বোন? ভুলেও যদি আমাকে এমন কথা আবার বলছেন তাহলে আপনার মাথার চুল ছিঁড়ে নেব আমি। একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আমি ছাড়া সবাইকে আপনার নিজের মায়ের পেটের বোন মনে করবেন। এমনি ওই অন্তরা ম্যামকেও নিজের বোন বানিয়ে নেবেন। কথাগুলো মনে থাকে যেন, বলে দিলাম। রাত্রি কথাগুলো বলে বড় একটা নিঃশ্বাস ফেলে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়েছে। ওর কথা শুনে মনে হয় সারাদিন যত রাগ ছিল সব রাগ যেন এই কথার মাঝে বেরিয়ে আসছে। আর এতক্ষণ ধরে মনে হয় এই কথাগুলোর জন্যই রাগে ফুসফুস করছিল। তখন আমি বললাম, রাত্রি তুমি এগুলো কি বলছো? তোমার মাথা ঠিক আছে নাকি পাগল হয়ে গেছো? যদি আপনি মনে করেন আমি পাগল হয়ে গেছি তাহলে হ্যাঁ, আমি পাগল। আর আমাকে আপনি পাগলামি করতে বাধ্য করবেন না, তাহলে কিন্তু আপনার জন্য মোটেও ভালো হবে না, বলে দিলাম। রাত্রির কথা শুনে আমার শরীর ঘামতে থাকে, কারণ এই মেয়েদের কোনো বিশ্বাস নেই, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। তাই আমি আর রাত্রিকে কিছুই বলিনি, চুপচাপ ওকে পড়ানো শেষ করে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে নিজের রুমে শুয়ে পড়ি, কিন্তু ঘুম আসছে না। আর আসবে বা কেমন করে? রাত্রির মতো ছাত্রী যেই টিচারের ভাগ্যে থাকে তার আর কি ঘুম আসে? আমি শুধু এখন ভাবি আমার সামনের দিনগুলো জানি কেমন যায়। মনে হচ্ছে সামনে আরো ভয়ঙ্কর কিছু আমার জন্য দুহাত বাড়ি অপেক্ষা করছে। কোন দুঃখে যে শিক্ষক হতে গেলাম, তাহলে আর আজকে আমার এই দিন দেখতে হতো না। আর সব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। পরের দিন সকালে আমার ছোট বোনের ডাকে আমার ঘুম ভাঙে। তারপর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যায় নাস্তা করতে। আমি নাস্তা করছি এমন সময় আম্মু বলল, আবির, তোর চোখ এমন লাল হয়ে দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? না আম্মু, তেমন কিছু না, রাতে মনে হয় ঘুমটা একটু কম হয়েছে, তাই হয়তো এমন দেখাচ্ছে। তারপর আরও কিছু কথা বলে নাস্তা করে আমি আমার বোনকে নিয়ে চলে যাই কলেজের উদ্দেশ্যে। আমার বোনকে তার স্কুলে নামিয়ে দিয়ে আমি চলে যাই কলেজে। কলেজে এসেই চলে যাই অফিস রুমে। আমাকে দেখে অন্তরা ম্যাম আমাকে বলল, কি মিস্টার আবির সাহেব, চেহারার এই অবস্থা করছেন কেন? রাতে কি ঘুমান না নাকি? আরে আর বলবেন না, আছি খুব প্যারার মাঝে। ঘুম আসবে কোথা থেকে? ঘুম সব আমাকে ছেড়ে পালাইছে। কেন, কি এমন প্যারার মধ্যে আছেন? জিভ কি খুব জ্বালাচ্ছে নাকি? যে আবার আসবে কোত্থেকে? এমনিতে বাসি না, তার উপর আবার প্রেমিকা। আপনি যে কি বলেন না আবির সাহেব, আপনার মতো একজন হ্যান্ডসাম ছেলে যদি জিভ না থাকে তাহলে থাকবে টাকা শুনিয়ে। আরে বাদ দেন এসব কথা, এমনিতে খুব জ্বালায় আছি, তার উপর আবার কোনো এক্সট্রা ঝামেলা নিতে চাই না। চলেন ক্যান্টিনে যাই, এক কাপ গরম কফি খেয়ে মনটা চাঙ্গা করে আসি। ক্লাসের এখন অনেক সময় বাকি আছে। আরে চলেন, আপনার মতো একজনের সাথে কফি খাওয়ার সুযোগ কি আর হাতছাড়া করা যায় নাকি? চলেন। তারপর আমি আর অন্তরা ম্যাম চলে গেলাম ক্যান্টিনে কফি খাওয়ার জন্য। অন্যদিকে রাত্রি কলেজে এসে মনে মনে আমাকে খুঁজতে থাকে, কিন্তু আমার দেখা না পেয়ে রাত্রি চলে আসে ক্লাসরুমে। আর রাত্রি ক্লাসরুমে আসতে রাত্রি বান্ধবী আনিসা বলল, রাত্রি, আমার না তোর সাথে কিছু কথা আছে। কি কথা বল, আমি শুনছি। তখন পাশ থেকে রাত্রির আরেক ফ্রেন্ড তন্নি বলল, আরে রাত্রি, জানিস আমাদের আনিসা ম্যাডাম তো প্রেমে পড়ে গেছে। তাই নাকি আনিশা? তুই আমাকে না জানিয়ে প্রেম করা শুরু করলি? এটা কিন্তু ঠিক না দোস্ত, পার্টি দিতে হবে কিন্তু। আরে পার্টি কিভাবে দেবে? আনিসা ম্যাডাম যাকে ভালোবাসে, যার প্রেমে হাবুডুবু জল খাচ্ছে, তাকে তো এখনো মনের কথা বলতেই পারে নাই। তাই তো তোকে বলতে চাচ্ছি, যদি তুই একটু সাহায্য করিস। তাই নাকি আনিশা? তুই আবার ডুবে ডুবে জল খাওয়াও শিখে গেলি? তা বল, কোন সে মহা ব্যক্তি যার প্রেমে আমার এই গুলুমুলু বান্ধবীটা ডুবে ডুবে জল খাচ্ছে? রাত্রি কথা শুনে আনিস একটু লজ্জা পায়, তাই আনিসা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন পাশ থেকে তন্নি আবার বলল,
আরে সে আর কেউ না, সে হলো আমাদের কলেজের ইয়াং হ্যান্ডসাম ড্যাশিং বয়, আমাদের সবার ক্রাশ আবির স্যার। আমাদের আনিসা ম্যাডাম স্যারের প্রেমে লাইলি হয়ে গেছে, তাই তো ভয়ে স্যারকে কিছু বলতে পারছে না। এখন আমাদের শেষ ভরসা তুই, একটা কিছু কর দোস্ত আমাদের এই লাইলির জন্য। তন্নির কথা শোনার সাথে সাথে রাত্রি থমকে যায়, রাগে নাক মুখ লাল হয়ে যায়। ইচ্ছে করছে নিজের সব বান্ধবীর মাথা ফাটিয়ে দিতে। তখন রাত্রি নিজের রাগটা ভিতরে রেখে বলল, আরে তোরা কি বলছিস এসব? স্যারের সাথে আবার প্রেম হয় কিভাবে? এটা কখনো সম্ভব না। আর স্যারের তো গার্লফ্রেন্ড আছে। তখন আনিসা বলল, কি বলিস তুই এসব? স্যারের গার্ল